হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে পরবর্তী বৈদিক যুগের রিলিজিয়ান সম্পর্কে আলোচনা হবে। রিলিজিয়ান রিচুয়ালস বিকাম ইম্পর্টেন্ট ইন দ্য কাল্ট অফ স্যাক্রিফাইসেস। পরবর্তী বৈদিক যুগে মূলত এই কাল্ট অফ স্যাক্রিফাইসেস অর্থাৎ বলি দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল বা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল, এবং এই পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন দেবতারও স্থান পরিবর্তন হয়েছিল। যেমন আমরা আগে দেখেছি ঋক বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র, কিন্তু পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা বা সুপ্রিম গড হিসেবে প্রজাপতি ব্রহ্মাকে আমরা দেখছি। তাহলে পরবর্তী বৈদিক যুগে সুপ্রিম গড হলেন প্রজাপতি ব্রহ্মা, এবং বিষ্ণু হলেন প্রিজার্ভার অ্যান্ড প্রোটেক্টর অফ পিপল, মানুষের রক্ষাকর্তা এবং পালনকর্তা। তাহলে প্রজাপতি ব্রহ্মা সুপ্রিম গড এবং রক্ষাকর্তা এবং পালনকর্তা হলেন বিষ্ণু। আর পুষান হলেন ক্যাটেল অর্থাৎ গবাদি পশুর দেবতা, এবং এই পুষানকে গড অফ শূদ্রস বা শূদ্রদেরও দেবতা বলা হতো। বা ঋক বৈদিক যুগের যে সমস্ত দেবতা প্রধান ছিলেন সেই সমস্ত দেবতা পরবর্তী বৈদিক যুগে আর প্রধান থাকলেন না। পরবর্তী বৈদিক যুগে দেবতার স্থান পরিবর্তন হয়ে গেল, এবং প্রজাপতি ব্রহ্মা হলেন সুপ্রিম গড, বিষ্ণু হলেন রক্ষাকর্তা এবং পালনকর্তা, এবং পুষান হলেন গবাদি পশুর দেবতা বা শূদ্রদের দেবতা। এরপর আমরা পড়ব লিটারেচার বা সাহিত্য। এই বৈদিক যুগে বা ঋক বৈদিক যুগের সাহিত্যগুলিকে বেদ বলা হচ্ছিল। বেদ যে নামটি, এই নামটি এসেছিল ভিদ শব্দ থেকে। এই বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হলো নোন বা নলেজ অর্থাৎ জ্ঞান। তাহলে বেদ শব্দের অর্থ জ্ঞান। এই বেদকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? একটি হলো শ্রুতি বেসড অন হিয়ারিং বা শ্রবণের উপর ভিত্তি করে যে সমস্ত বেদগুলি ছিল সেগুলি হলো শ্রুতি, এবং স্মৃতি বেসড অন মেমোরি অর্থাৎ মেমোরি বা ব্রেন বা মস্তিষ্কের উপর নির্ভর করে বা মনে রাখার উপর নির্ভর করে যে সমস্ত বেদগুলিকে মনে রাখা হতো সেগুলি হলো স্মৃতি। তাহলে শ্রুতি এবং স্মৃতি, শ্রুতির ক্ষেত্রে বেসড অন হিয়ারিং বা শ্রবণের উপর নির্ভরশীল, এবং স্মৃতির ক্ষেত্রে বেসড অন মেমোরি বা স্মৃতির ক্ষেত্রে স্মৃতির উপর নির্ভর। ঋক বেদ। এরপর এই ঋক বেদ সম্পর্কে একটু জেনে নেই। ঋক বেদটি ছিল পৃথিবীর সর্বপ্রাচীনতম অর্থাৎ পৃথিবীর প্রথম বা ওল্ডেস্ট রিলিজিয়ান টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ঋক বেদটি পৃথিবীর প্রথম গ্রন্থ যেটি ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এবং এই ঋক বেদে মোট 1028টি হিমেন্স রয়েছে বা স্তোত্র রয়েছে, যেখানে ডিভাইডেড করা হয়েছে 10টি মণ্ডলে। তাহলে এই 1028টি হিমেন্স রয়েছে এবং 10টি মণ্ডল রয়েছে। এর মধ্যে যে 10 নম্বর মণ্ডল অর্থাৎ দশম মণ্ডলটি, এই দশম মণ্ডলটিতে পুরুষ সূক্ত বলে একটি স্তোত্র রয়েছে। সেই পুরুষ সূক্ততে বলা হয়েছে যে প্রজাপতি ব্রহ্মার শরীর থেকে 4টি বর্ণের সৃষ্টি হয়েছে। এর আগে আমরা বর্ণ সিস্টেম পড়েছি, তবু আবার বলছি যে প্রজাপতি ব্রহ্মার অঙ্গ থেকে 4টি বর্ণের সৃষ্টি হয়েছে, যেখানে বলা হয়েছে মাউথ বা মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, আর্ম বা বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে, থাই বা উরু থেকে বহিষ্যের সৃষ্টি হয়েছে, এবং ফিট বা পদযুগল থেকে বা পায়ে থেকে শূদ্র সৃষ্টি হয়েছে। এবং এই ঋগ্বেদের 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। তাহলে এই ঋগ্বেদের 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র এবং দশম মণ্ডলের পুরুষ সূক্তে প্রজাপতি ব্রহ্মার থেকে যে বর্ণের সৃষ্টি হয়েছে সেটির কথা বলা হয়েছে, এবং 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে। এই গায়ত্রী মন্ত্রটি কি? গায়ত্রী মন্ত্রটি মূলত সান গড সাবিত্রীর উদ্দেশ্যে একটি মন্ত্র উচ্চারণ করা হয়েছিল, যে মন্ত্রটি বিশ্বামিত্রা কম্পোজ করেছিলেন, অর্থাৎ বিশ্বামিত্রার দ্বারা রচনা করা হয়েছিল এই গায়ত্রী মন্ত্রটি, যেটি ঋগ্বেদের 3য় মণ্ডলে রয়েছে, আর যে মন্ত্রটি সান গড সাবিত্রীর উদ্দেশ্যে অর্পণ করা হয়েছিল। সামবেদ। এই সামবেদটি হলো, সামবেদের আসল অর্থ হলো গান বা সুর। তাহলে এই সামবেদ derives its roots from সামন বা মেলোডাইস। এই সামবেদটি মূলত সামন হিসেবে পরিচিত ছিল,
এই সামনটি হলো মিলোরাইস বা সুর, কালেকশন অফ মিলোরাইস, সুরের সমষ্টি। তাহলে এই সামবেদে মূলত সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন দিক রয়েছে। ইট কন্টেন্স ধ্রুপদী রাগ, এবং যে সমস্ত ধ্রুপদী সঙ্গীতগুলি রয়েছে সেই সঙ্গীতগুলির জন্ম কিন্তু এই সামবেদ থেকে। তাহলে যদি এমন প্রশ্ন হয় যে প্রাচীন কোন বেদে মূলত সঙ্গীত বা সুরের সৃষ্টি তথ্য রয়েছে, সেটির ক্ষেত্রে সামবেদ হবে। যজুর্বেদ বা যজুর্বেদ, এই যজুর্বেদটি মূলত 1200 BC থেকে 1000 BC এই সময় রচনা করা হয়েছিল। এই যজুর্বেদে প্রসিডিওর ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইসেস, এখানে বলি দেওয়ার বিভিন্ন রীতিনীতি বা বলি সম্পর্কিত তথ্য রয়েছে। বিলিফস অ্যান্ড রিচুয়ালস অফ নন আরিয়ান, অর্থাৎ এই যে যজুর্বেদটি মূলত অনার্যদের বিশ্বাসের উপর এবং তাদের রীতিনীতির উপরে নির্ভর করে লেখা হয়েছিল। এই যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটি হলো শুক্লা বা হোয়াইট যজুর্বেদ, আর দ্বিতীয়টি হলো কৃষ্ণা বা কালো যজুর্বেদ বা ব্ল্যাক যজুর্বেদ। তাহলে এই যজুর্বেদে মূলত বলি সম্পর্কিত তথ্য রয়েছে এবং যেটি নন আরিয়ান বা অনার্যদের বিশ্বাসের উপর নির্ভর করে করা হয়েছিল। এবং এই যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, শুক্লা যজুর্বেদ বা হোয়াইট যজুর্বেদ এবং কৃষ্ণা যজুর্বেদ বা ব্ল্যাক যজুর্বেদ। অথর্ববেদ, এই অথর্ববেদ মূলত ম্যাজিক্যাল ফর্মুলা কম্পোজড বাই নন আরিয়ান। এই অথর্ববেদে মূলত জাদুবিদ্যা, মন্ত্র, তন্ত্র এই সমস্ত রয়েছে। ইটস কন্টেন্টস চার্মস, স্পেলস, ইভিল, ডিজিজ, মেডিসিন, ট্রিটমেন্ট এই সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন জাদু, মন্ত্র, তুকতাক, আত্মা, বিভিন্ন রোগ, বিভিন্ন ঔষধপত্র, চিকিৎসা এই সমস্ত কিছু এই অথর্ববেদে রয়েছে। অর্থাৎ যদি এমন প্রশ্ন হয় যে কোন বেদটি বা প্রাচীন কোন বেদটি বা গ্রন্থটি যেখানে চিকিৎসা শাস্ত্রের উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে অথর্ববেদ হবে। এবং যদি এমন প্রশ্ন হয় যে জাদুবিদ্যা বা মন্ত্রতন্ত্রের উল্লেখ রয়েছে এমন কোন বেদটিতে, সেটির ক্ষেত্রে অথর্ববেদ হবে। আবার প্রতিটি বেদকে 4টি ভাগে ভাগ করা হতো, অর্থাৎ ঋগ্বেদকেও 4টি ভাগে ভাগ করা হতো, সামবেদকেও 4টি ভাগে ভাগ করা হতো। এইভাবে যজু এবং অথর্ববেদ সমস্ত বা 4টি বেদকেও 4টি করে ভাগ করা হয়েছে। অর্থাৎ ঋগ্বেদের ক্ষেত্রে এই 4টি ভাগ রয়েছে। এই বেদ, সমস্ত বেদগুলিকে যে 4টি ভাগ করা হয়েছে সেই 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তাহলে প্রতিটি বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই উপনিষদ সম্পর্কে আজকে পড়ছি। উপনিষদ 800 BC থেকে 500 BC মধ্যে রচনা করা হয়েছিল। The term Upanishad is the knowledge acquiring by sitting close to the teacher বা গুরু। এই উপনিষদের আসল অর্থ হলো গুরু বা টিচার তার কাছে বসে যে জ্ঞান অর্জন করা হয় সেগুলি মূলত উপনিষদ। ভেদারিতা denotes the last phase of Vedic period, অর্থাৎ এই উপনিষদকে ভেদারিতাও বলা হয় কারণ এটি বৈদিক যুগের একেবারে শেষ সময়ে রচনা করা হয়েছিল এই জন্য। Spiritual and philosophical in nature reveal the aim of Vedas, অর্থাৎ এই উপনিষদগুলিতে মূলত আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তা ভাবনা সম্পর্কে লেখা রয়েছে। ডিফাইন দ্য ডক্ট্রিন অফ কর্মা, আত্মা বা সোল, ব্রহ্মা, গড এবং অরিজিন অফ ইউনিভার্স। এই উপনিষদগুলিতে মূলত কর্ম সম্পর্কে, মানুষের কর্ম, তার আত্মা সম্পর্কে অর্থাৎ সোল, আত্মা সম্পর্কে এবং ব্রহ্ম বা গড সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে এবং অরিজিন অফ ইউনিভার্স এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে এই উপনিষদগুলিতে প্রভূত তথ্য দেওয়া রয়েছে। এবং মোট 108টি উপনিষদ রয়েছে, তার মধ্যে 11টি উপনিষদকে প্রিডমিনেন্ট বলা হচ্ছে
বা মুখ্য উপনিষদ বলা হচ্ছে। এই 108টি উপনিষদের মধ্যে 11টি উপনিষদকে মুখ্য উপনিষদ বলা হচ্ছে। ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ গ্রন্থগুলি প্রোস কমেন্টারিজ অন ভেরিয়াস ভেদিক হিমেন্স। এই ব্রাহ্মণ গ্রন্থগুলি মূলত বিভিন্ন বৈদিক হিমেন্স সম্পর্কে বা তথ্য সম্পর্কে বা যজ্ঞ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্সপ্লেইন দ্য ভেদাস ইন দ্য অর্থোডক্স ওয়ে, এবং বেদকে চলিত বা সহজ ভাষায় এক্সপ্লেন বা তথ্য নির্ভর ভাবে এবং সাধারণের বা জনসাধারণের সহজ বা বোধগম্য ভাষাতে ব্যাখ্যা করা রয়েছে। শতপথ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে শতপথ ব্রাহ্মণ খুবই গুরুত্বপূর্ণ, যেটি বা এই শতপথ ব্রাহ্মণটি মূলত অ্যাট্রেস টু দ্য যজুর্বেদা বা যজুর্বেদের অংশ হিসেবে ধরা হয় শতপথ ব্রাহ্মণটি। তাহলে আজকে এই সম্পর্কে যদি কারোর কোনো ডাউটস থাকে তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।